সকলকে স্বাগতম জিওগ্রাফি টিউটর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমি মোহাম্মদ মঞ্জুজুল আলম আবার তোমাদের সামনে আজকে আলোচনার বিষয় নিয়ে এসেছি ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভূগাঠনিক প্রক্রিয়া। দেখো, তোমরা একাদশ শ্রেণীর যে প্রথম সেমিস্টার ফার্স্ট সেমিস্টারের বিষয় ভূগোল বিষয়ের যে একটা পার্ট আছে, অধ্যায় আছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভূগাঠনিক প্রক্রিয়া, এই বিষয়টির উপরে আমি গুরুত্বপূর্ণ 7টি প্রশ্ন 60 কোশ্চেন্স আলোচনা করব। সেই 60 কোশ্চেন তোমরা যদি ভালো করে দেখো তাহলে আশা করছি এই 60টা প্রশ্নর মধ্যে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। চলো তাহলে বেশি বকবক না করে ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি জিওগ্রাফি টিউটর ফেসবুক পেজটিকে ফলো করে না থাকো তাহলে ফলো করে নাও এইরকম আরও বিভিন্ন বিষয়ের উপর আলোচনা দেখার জন্য। আর ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নাও। চলো পরপর 60টি প্রশ্ন আমরা আলোচনা করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। দেখো, প্রথম প্রশ্নটা আমি যেটা রেখেছি সেই প্রথম প্রশ্নটা হচ্ছে তোমাদের যে ব্যারিঞ্জার ক্রেটার কিসের ফল? ভূবিপর্যয়, মহাজাগতিক বিপর্যয় বা সমস্থিতিক বা টেকটনিক? তাহলে এটা কি, ব্যারিঞ্জার ক্রেটারটা কিসের ফলে সৃষ্টি হয়েছে? তাহলে ব্যারিঞ্জার ক্রেটার আমেরিকা যুক্তরাষ্ট্রে আছে, মহাজাগতিক বিস্ফোরণ, ওখানে একটা উল্কাপাত পড়েছিল, সেই উল্কাপাত পড়ার ফলে এই ব্যারিঞ্জার ক্রেটার গর্তটা সৃষ্টি হয়েছিল। চলো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন আছে 2 নম্বর, যে নিচের কোনটি মহীভাবক আলোড়নের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? এই যে নয় যুক্ত প্রশ্নগুলো ভালো করে তোমরা একটু মন দিয়ে প্রশ্নগুলো করে অ্যান্সার করবে। দেখো, নয় বলা হয়েছে, মহীভাবক আলোড়নের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত, গ্রস্ত উপত্যকা। দেখো, মহীভাবক মানে হচ্ছে মহাদেশ, গিরিচনী আলোড়ন পর্বত গঠন করে মহাদেশের মধ্যে, এগুলো মহাদেশ গঠন করে মহীভাবক আলোড়ন। তাহলে স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত, গ্রস্ত উপত্যকা, এই ধরনের বিষয়গুলো তোমার মহীভাবক আলোড়নের ফলে সৃষ্টি হয়। তাহলে আমাদের এখানে উত্তরটা কি হবে? উত্তরটা হবে যে ভঙ্গিল পর্বত, এটা হবে গিরিজনী আলোড়নের ফলে সৃষ্টি হয়, গিরিজনী আলোড়নের ফলে সৃষ্টি হয়। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি মহীভাবক আলোড়নের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? সেম প্রশ্ন চলে এসছে, চলো পরের স্লাইডে যাই। দেখো, মহীভাবক আলোড়নের ফলে গঠিত হয়েছে, মহীভাবক আলোড়নের ফলে গঠিত হয়েছে, কি গঠন হয়েছে মহীভাবক আলোড়নের ফলে? মালভূমি, পর্বত, সমভূমি, সমুদ্র। সমুদ্র তো মহীভাবক আলোড়নের ফলে গঠিত হয় না, এটা বাদ গেল। সমভূমি, সমভূমি এটাও গঠন হয় না। পর্বত গিরিজনী আলোড়নের ফলে গঠিত হয়, তাহলে আমাদের থাকছে কি? মালভূমি। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মালভূমি গঠিত হয়। নেক্সট প্রশ্ন দেখো, প্রদত্ত কোনটি গিরিজনী আলোড়নের সঙ্গে যুক্ত? এর আগেই বললাম একটা কোশ্চেনে, স্তূপ পর্বত, মালভূমি, সঞ্চয়জাত পর্বত, এগুলো বাদ, এগুলো কি মহীভাবক আলোড়নের ফলে গঠিত হয়। তাহলে এখানে আমরা পাচ্ছি কি? ভঙ্গিল পর্বত। তাহলে ভঙ্গিল পর্বতটা আমাদের গিরিজনী আলোড়নের ফলে সৃষ্টি হয়। চলো নেক্সট স্লাইডে যাই। নেক্সট প্রশ্ন আছে দেখো, পাকানো দড়ির আকৃতি বা দড়ির মতো মসৃণ লাভা ক্ষেত্রকে বলে? মসৃণ যে লাভা ক্ষেত্র সৃষ্টি হয় সেই লাভা ক্ষেত্রটাকে বলে পাহহ, বস, সিন্ডার। এখানে উত্তরটি হয়ে যাবে আমাদের পাহহ। নেক্সট প্রশ্ন দেখো, পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি হলো, পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি কোনটি? হাওয়াই দ্বীপের মৌনা লোয়া, ওজোস ডেল সালাডো, মেক্সিকোর পোপোক্যাটিপেটল, আর হাওয়াই দ্বীপের মেটনাকিয়া। এখানে আমাদের সর্বোচ্চ যে আগ্নেয়গিরি সেটা হয়ে যাবে হাওয়াই দ্বীপের মৌনা লোয়া। অপশন এ উত্তর হয়ে যাবে আমাদের, হাওয়াই দ্বীপের মৌনা লোয়া। নেক্সট, পৃথিবীর সর্বাধিক বিধ্বংসী ও অত্যাধিক বিস্ফোরণযুক্ত অগ্নুৎপাত হলো, মানে সর্বাধিক বিধ্বংসী এবং অত্যাধিক বিস্ফোরণযুক্ত অগ্নুৎপাত বা অগ্নুদ্গম বা আগ্নেয়গিরি, সেই আগ্নেয়গিরিটির নাম কি? প্লিনীয় ধরন বা ভিসুভিয়াস ধরন, কাকাতুয়া ধরন, পিলীয় ধরন। আমাদের এখানে উত্তর হয়ে যাবে প্লিনীয় ধরন। এই ধরনের আগ্নেয়গিরিগুলো সর্বাধিক কি? বিধ্বংসী ও অত্যাধিক বিস্ফোরণ যুক্ত। নেক্সট দেখো, ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি, ভারতবর্ষে আছে একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি ব্যারেন, নারকন্ডাম, পোপো দাতন। এই পোপো দাতন অন্য জায়গা, মায়ানমারের। হ্যাঁ, তো এখানে আমরা দুটো পাচ্ছি, এই দুটোর মধ্যে নিশ্চয়ই একটা হবে। তাহলে আমরা জানি ভারতের সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি হচ্ছে ব্যারেন। কোথায় আছে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আছে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি? ব্যারেন। চলো নেক্সট, পাইরোক্লাস্টের মধ্যে সৃষ্ট অসংখ্য ক্ষুদ্র গর্তকে বলে বা ক্ষুদ্র গর্তকে কি বলে? পাইরোক্লাস্টের মধ্যে সৃষ্ট ক্ষুদ্র গর্তকে কি বলে? তুফ, ল্যাপোলি, পিউমিস, টেফ্রা। কি বলে?
তাহলে আমরা এখানে দেখো পিউমিস বলে, হ্যাঁ, পাইরোক্লাস্টের মধ্যে সৃষ্ট যে ক্ষুদ্র গর্ত সেটাকে বলা হয় পিউমিস। অপশন সি হয়ে যাবে আমাদের অ্যান্সার। নিচের কোনটি একটি মৃত আগ্নেয়গিরি? নিচের কোনটা একটা মৃত আগ্নেয়গিরি? পোপো, এটনা, ভেসুভিয়াস, ক্রাকাতোয়া। এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে পোপো। পোপো হচ্ছে একটা মৃত আগ্নেয়গিরি। নেক্সট, প্লাগডোমের শীর্ষ যখন চওড়া ছাতার মতন হয় তখন তাকে বলে? প্লাগডোমের শীর্ষ যখন চওড়া ছাতার মতন হয় তখন তাকে কি বলে? প্লাগডোম, থলয়েড, হন্টিটো, বিউট। থলয়েড বলা হয়। প্লাগডোমের শীর্ষ যখন চওড়া ছাতার মতন হয় তখন তাকে বলা হয় থলয়েড। অপশন বি হয়ে যাবে আমাদের অ্যান্সার। প্রতি সারি পাত সীমান্তে কোন কোন ধরনের অগ্নুৎপাত ঘটে? প্রতি সারি পাত সীমান্তে কি ধরনের অগ্নুৎপাত ঘটে থাকে? বিদার, কেন্দ্রীয়, উদ্বেদী, কোনোটি নয়। বিদার অগ্নুদ্গম ঘটে থাকে। প্রতি সারি পাত সীমান্তে বিদার অগ্নুদ্গম ঘটে থাকে। ম্যাগমা শিলা স্তরের সমান্তরাল ফাটলের মধ্যে জমাট বাঁধলে তাকে বলে? ম্যাগমা যখন সমান্তরাল ফাটলের মধ্যে জমাট বাঁধে তখন তাকে কি বলে? সিল, ডাইক, লাকুলিথ, ফ্যাকোলিথ। তাকে সিল বলে। আমাদের অপশন এ হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো, গভীর ও বিস্তৃত আগ্নেয় উদ্বেগকে বলা হয়, বা এখানে বানানটা একটু মিস্টেক হয়েছে, উদ্বেদকে বলা হয়। গভীর এবং বিস্তৃত আগ্নেয় উদ্বেদকে বলা হয় কি বলা হয়? দেখো, ব্যাথলিথ, ল্যাকোলিথ, ফ্যাকোলিথ, লোপোলিথ। আমাদের এখানে অপশন হয়ে যাবে ব্যাথলিথ। এ অপশন অ্যান্সার হয়ে যাবে ব্যাথলিথ। আয়ারল্যান্ডের উইলো পর্বত দেখা যায়, না উইলো পর্বতে দেখা যায় কি দেখা যায়? ফ্যাকোলিথ, লোপোলিথ, ব্যাথলিথ, কেনোলিথ। কি দেখা যায় আয়ারল্যান্ডের উইলো পর্বতে? ব্যাথলিথ। অপশন সি হয়ে যাবে আমাদের অ্যান্সার। উত্তল লেন্সের আকৃতির আগ্নেয় উদ্ভিদকে বলে? উত্তল লেন্সের আকৃতির আগ্নেয় উদ্ভিদকে বলে কি বলে? ল্যাকোলিথ, ব্যাথলিথ, স্টক, সিল। কি বলে? ল্যাকোলিথ। উত্তল লেন্স আকৃতির উদ্ভিদকে, আগ্নেয় উদ্ভিদকে বলা হয় ল্যাকোলিথ। অবতল আকৃতির উদ্ভিদ আগ্নেয় শিলাকে কি বলে? অবতল আকৃতির উদ্ভিদ শিলাকে কি বলে? ল্যাকোলিথ, ফ্যাকোলিথ, লোপোলিথ, ব্যাথলিথ। অপশন সি হয়ে যাবে আমাদের অ্যান্সার, লোপোলিথ। ভূ অভ্যন্তর যেখানে প্রথম ভূমিকম্প সৃষ্টি হয় তাকে বলে? ভূ অভ্যন্তরের যেখানে প্রথম ভূমিকম্প সৃষ্টি হয় তাকে বলে কেন্দ্র, উপকেন্দ্র, ম্যাগমা চেম্বার, ভূত্বক। তাকে বলা হয় কেন্দ্র। অপশন এ হয়ে যাবে আমাদের অ্যান্সার। ভূমিকম্পের মাত্রা সর্বাধিক অনুভূত হয়? ভূমিকম্পের মাত্রা সর্বাধিক কোথায় অনুভূত হয়? কোথায় অনুভূত হয়? ভূমিকম্পের কেন্দ্রে, প্রতিপাদ স্থানে, উপকেন্দ্রে, ছায়াবলয়ে। যেখানে প্রথম ভূমিকম্পে এসে পৌঁছায় ভূমিকম্পের উপকেন্দ্রে। অপশন সি হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট, সিসমোগ্রাফ যন্ত্রে সবশেষে যে তরঙ্গটি নথিভুক্ত হয় তা হলো? সিসমোগ্রাফ যন্ত্রে সবশেষে যে তরঙ্গটা নথিভুক্ত হয়? পি তরঙ্গ, এল তরঙ্গ, এস তরঙ্গ, এল কিউ তরঙ্গ। এখানে আমাদের অপশন হয়ে যাবে এস তরঙ্গ। এটা সব শেষে সিসমোগ্রাফ যন্ত্রে দেখা যায় বা ধরা পড়ে। ভূমিকম্প লিক যন্ত্রটি প্রথম আবিষ্কার করেন? ভূমিকম্প লিক যন্ত্রটি প্রথম কে আবিষ্কার করেছিলেন? কনোরাডো, মিললে, রিক্টার, গুটেনবার্গ। উত্তর হবে আমাদের অপশন সি, রিক্টার। পি তরঙ্গ ভূপৃষ্ঠে পৌঁছায় সব থেকে আগে, পরে, ধীরে ধীরে, পরিবর্তিত বেগে। কখন পৌঁছায় পি তরঙ্গ? পি তরঙ্গ সবার আগে এসে পৌঁছায় ভূত্বকের মধ্যে। অপশন এ হয়ে যাবে আমাদের অ্যান্সার। সব মাধ্যমের মধ্যে দিয়ে যে তরঙ্গ বা ভূমিকম্প তরঙ্গ ভ্রমণ করতে পারে বা যেতে পারে তাকে তাকে কোন তরঙ্গ বলে বা কি তরঙ্গ বলে? সব মাধ্যম বলতে কঠিন, গ্যাসীয় এবং তরল, এই তিনটে মাধ্যমের মধ্য দিয়ে যে তরঙ্গ যেতে পারে সেটা হচ্ছে কি তরঙ্গ? পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ, এল কিউ তরঙ্গ। পি তরঙ্গ সব স্তরের মধ্যে দিয়ে যেতে পারে। ভূমিকম্পের এস তরঙ্গ অতিক্রম করে? ভূমিকম্পের এস তরঙ্গ অতিক্রম করে কিসের মাধ্যম দিয়ে অতিক্রম করে? কেবল কঠিন মাধ্যমে, কেবল তরল মাধ্যমে, কেবল বায়বীয় মাধ্যমে, সব কটির মাধ্যমে? কেবল কঠিনের মাধ্যম দিয়ে এস তরঙ্গ যেতে পারে। তরল, গ্যাসীয় এই দুটোর মাধ্যম দিয়ে যেতে পারে না। আমাদের এখানে অপশন হয়ে যাবে এ অ্যান্সার। সর্বাধিক ধ্বংসাত্মক ভূকম্পীয় তরঙ্গ হলো? সর্বাধিক ধ্বংসাত্মক
ভূকম্পীয় তরঙ্গ হলো সব থেকে বেশি ধ্বংস করে? পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ, কে তরঙ্গ? দেখো পি তরঙ্গ সবচেয়ে শক্তিশালী কিন্তু ধ্বংস করতে পারে না। এস তরঙ্গ এটাও ধ্বংস করতে পারে না, এর শক্তিও কম। এল তরঙ্গ ভূপৃষ্ঠীয় তরঙ্গ, এটা পৃষ্ঠ তরঙ্গ, এই তরঙ্গটা সব থেকে বেশি ক্ষতি করে। আমাদের অপশন সি হয়ে যাবে এখানে অ্যান্সার। ভূমিকম্পের এল তরঙ্গের দৈর্ঘ্য, ভূমিকম্পের এল তরঙ্গের দৈর্ঘ্যটা কি রকমের হয়? ছোট, সব থেকে ছোট, পি তরঙ্গের সমান, এস তরঙ্গের সমান, আর সবচেয়ে বড় কিরকম হবে? সবচেয়ে বড় হবে। এটা ভূপৃষ্ঠে আছে এবং চারি সাইডে ছড়িয়ে যায়, এই জন্য এই তরঙ্গটা হবে সবচেয়ে বড়। অপশন ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার। অধিকাংশই সমস্থিতিক ভূমিকম্প দেখা যায়, বা অধিকাংশই সমস্থিতিক ভূমিকম্প দেখা যায় কোন অঞ্চলে? সমভূমি অঞ্চলে, নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে, হ্রদ অঞ্চলে, বদ্বীপ অঞ্চলে? আমাদের উত্তর হয়ে যাবে নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে। অপশন বি আমাদের এখানে অ্যান্সার হবে। ভূমিকম্পের একটি প্রাকৃতিক কারণ, ভূমিকম্প যে হয় তার একটা প্রাকৃতিক কারণ: পাত সঞ্চালন, খনিজ উত্তোলন, বাদ ও জলধার নির্মাণ, পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা। এই যে তিনটে কারণ, এই তিনটে কারণেই ভূমিকম্প হয়। খনিজ উত্তোলন, বাদ বা জলধার নির্মাণ, পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা, এগুলো হচ্ছে অপ্রাকৃতিক কারণ বা মানুষ্য সৃষ্টি কারণ। প্রাকৃতিক বা মানুষ্য সৃষ্টি কারণ। আমাদের তাহলে বাকি থাকলো কি? অপশন এ। তাহলে আমাদের এখানে প্রাকৃতিক একটা কারণ পাতের সঞ্চালন, এই পাতের সঞ্চালনের ফলে ভূমিকম্প হয়। এখানে উত্তর হয়ে যাবে অপশন এ। ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে, ভারতকে, ভিয়েতনামকে, চীনকে? এটা আমরা সবাই জানি, জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয়। অপশন এ আমাদের অ্যান্সার, এই প্রশ্নের অ্যান্সার অপশন এ। নেক্সট, আন্তর্জাতিক ভূমিকম্পের সমীক্ষা কেন্দ্রটি কোথায় অবস্থিত? আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত? ক্যালিফোর্নিয়া, নিউ দিল্লিতে, টোকিওতে, সাংহাইয়ে? ক্যালিফোর্নিয়া অবস্থিত। অপশন এ হয়ে যাবে অ্যান্সার। নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, এই যে প্রভৃতি প্রাকৃতিক শক্তি আছে, এগুলো দ্বারা ভূমিরূপের কিরূপ পরিবর্তন হয়? এগুলো কিরূপ কি ধরনের প্রক্রিয়া বলা হয়? বহির্জাত প্রক্রিয়া, মহাজাগতিক প্রক্রিয়া, জৈবিক প্রক্রিয়া, অন্তর্জাত প্রক্রিয়া? আমাদের উত্তর এখানে হবে বহির্জাত প্রক্রিয়া। অ্যান্সার এ এখানে অ্যান্সার হবে এই প্রশ্নের। আবহাওয়া, জলবায়ু, বিভিন্ন উপাদানের মাধ্যমে শিলার যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ হওয়ার পদ্ধতিকে বলা হয় আবহ বিকার, আরোহণ, পর্যায়ন, ক্ষয়ভবন? কি বলা হয়? আবহ বিকার। অপশন এ অ্যান্সার। ক্ষয়ের শেষ সীমা হলো, ক্ষয়ের শেষ সীমা কাকে বলা হয়, বা কোন জায়গাকে আমরা ক্ষয়ের শেষ সীমা বলতে পারি? মরুভূমিকে, সমুদ্রতলকে, পৃষ্ঠতলকে, সমভূমিকে? সমুদ্র পৃষ্ঠতলকে বা সমুদ্রতলকে আমরা ক্ষয়ের শেষ সীমা বলতে পারি। অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হলেন, এই ক্ষয়সীমার যে ধারণা, সেই ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে? ওয়েগনার, হ্যারি হেস, পাওয়েল, পিচো? অ্যান্সার হবে অপশন সি, পাওয়েল, ক্ষয়সীমার ধারণার প্রবর্তক। ঠিক জোরটি নির্বাচন করো। দেখো বিভিন্ন ধরনের তোমাদের প্রশ্ন টাইপ থাকবে, এমসিকিউ পরীক্ষা হলেও তোমাদের দেখবে বিভিন্ন ধরনের টাইপ থাকবে প্রশ্নের। এবার আমি বিভিন্ন ধরনের টাইপ এখানে আলোচনা করা হয়েছে, তোমরা দেখো। ঠিক জোরটা বলেছে ভঙ্গিল পর্বত, ব্যারেন, এটা কি ঠিক? স্তূপ পর্বত, হিমালয়, এটা ঠিক? আগ্নেয় পর্বত, সাতপুরা, এটা ঠিক? না ক্ষয়জাত পর্বত, আরাবল্লী? দেখো ভঙ্গিল পর্বত, ব্যারেন, এটা তো হবে না, যেহেতু ব্যারেন হচ্ছে আগ্নেয়গিরি, তার জন্য এখানে আগ্নেয় পর্বত হবে। এটা বাদ। স্তূপ পর্বত, হিমালয়, স্তূপ পর্বত দেখো পাতের সংস্থানের ফলে সৃষ্টি হয়েছে, হিমালয় হচ্ছে ভঙ্গিল পর্বত, তাহলে এটাও হবে না। আগ্নেয় পর্বত, সাতপুরা, সাতপুরা আগ্নেয় পর্বত না, স্তূপ পর্বত, এটাও হবে না। তাহলে আমাদের অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর। ক্ষয়জাত পর্বত হলো আরাবল্লী। অপশন ডি অ্যান্সার। গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন, গ্রেড শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন তিনি কে? জি কে গিলবার্ট, ডাব্লিউ ডি থর্নবেরি, আর্থার হোমস, ডাব্লিউ এম ডেভিস, উইলিয়াম মরিস ডেভিস? এখানে উত্তর হবে অপশন এ, জি কে গিলবার্ট। জি কে গিলবার্ট প্রথম গ্রেড শব্দটি ব্যবহার করেছিলেন। অপশন এ অ্যান্সার। নেক্সট, পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহৃত হয় কত সালে? পর্যায়ন শব্দটি ব্যবহার হয়েছিল 1905, 1904, 1908, 1901? 1904 সালে পর্যায়ন শব্দটা প্রথম ব্যবহার হয়েছিল। অপশন এ বি হয়ে যাবে অ্যান্সার। স্তম্ভ, দেখো আবার একটা ধরন চলে এসেছে প্রশ্নে, স্তম্ভ মিলাও। এখানে দেখো আগ্নেয় লাভা, আগ্নেয় লাভা কাকে বলা হয়? হ্যাঁ, কোনটাকে আগ্নেয় লাভা বলবো এটা আমরা দেখবো। দেখো আগ্নেয় লাভা বলা হয় অ্যান্থ্রাসাইটকে, তাহলে এটা হবে এ, তাই তো? তাহলে এরটা হবে 2, এর 2 এখানে আছে,
আর কোন জায়গায় নেই। তার মানে আমরা অনায়াসে ভাবতে পারি যে এটা উত্তর হতে পারে। তবু আমরা একবার মিলিয়ে দেখে নিই। মধ্যবর্তী লাভা বলা হয় গ্রানাইটকে, এটা হবে বি। তারপরে ম্যাফিক লাভা বলা হয় ব্যাসল্টকে, এটা হবে সি। তারপরে আল্ট্রা ম্যাফিক লাভা বলা হয় কেমাটাইটকে, এটা হবে ডি। তাহলে আমরা এখানে উত্তর পেয়ে গেলাম এ। আমাদের এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন এ। নেক্সট আবার একটা স্তম্ভ আছে, দেখো ভূমধ্য সাগরীয় আলোক স্তম্ভ কাকে বলা হয়? স্ট্রোম্বলিকে, এটা হবে এ, চারেরটা। তাহলে A4, দেখো A4 এক জায়গায় আছে, তার মানে আমরা অনায়াসে ভেবে নিতে পারি বি হবে আমাদের অ্যান্সার। এই প্রশ্নের অ্যান্সার হবে বি। তাহলে আমরা আরেকবার মিলিয়ে দেখে নিই। দেখো বি বলেছে পম্পিয়ে শহর ধ্বংস হয় প্লিনীয় অগ্নুদ্গমের ফলে। বৃহত্তম জ্বালামুখ কাকে বলা হয়? অনিয়া চককে। তারপরে বৃহত্তম ক্যালডেরা হচ্ছে অ্যাপোলাকি। তাহলে অপশন বি অ্যান্সার হবে কি? অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের অ্যান্সার। আবার একটা স্তম্ভ আছে, আগ্নেয় পর্বতের নাম দেওয়া আছে এবং অবস্থান, কোথায় অবস্থান করছে সেটাকে আমাকে দেখতে হবে। দেখো এটা কি বলেছে? মাউন্ট এটনা। মাউন্ট এটনা, মাউন্ট এটনা কি হবে? মাউন্ট এটনা হবে সিসিলি বা ইটালিতে অবস্থিত। সিসিলি বা ইটালিতে অবস্থিত, এটা হবে মাউন্ট এটনা। তাহলে দেখো এ অপশনে 3 নম্বর আছে, মানে এটা আমাদের অনার্সের উত্তর হয়ে যাবে। এটাও মিলিয়ে দেখে নিই আবার। কটোপ্যাক্সি, কটোপ্যাক্সি হবে আন্দিজ ইকুয়েডর। ওকে। তারপর হবে স্ট্রমবেলি, স্ট্রমবেলিটা কোথায় হবে? লিপারি, ভূমধ্য সাগরে অবস্থিত। তারপরে দেখো মৌনা লোয়া, হাওয়াই দ্বীপে আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত। তাহলে উত্তর হবে কি? অ্যান্সার হবে এই প্রশ্নের অপশন এ। আগ্নেয়গিরির ধরন, আগ্নেয় পর্বত, কি ধরনের আগ্নেয়গিরি এবং কি ধরনের আগ্নেয় পর্বত সৃষ্টি হয়েছে? দেখো অবিরাম আগ্নেয়গিরি, এটা হয়ে যাবে ভিসুভিয়াস। তাহলে এ হচ্ছে 4 নম্বর। 4 নম্বর এ দেখি সি আছে, তাহলে অনায়াসে সি, আর কোনো জায়গায় 4 নম্বর নেই, সি উত্তর হয়ে যাবে। তাহলে দেখো মিলিয়ে দেখে নিই। সবিনাব আগ্নেয়গিরি, সবিরাম আগ্নেয়গিরি হবে তোমার স্ট্রমবেলি। তারপরে সুপ্ত আগ্নেয়গিরি হবে কি? মাউন্ট ফুজি। তারপর মিলিত আগ্নেয়গিরি হবে মাউন্ট পোপো। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি। তারপরে দেখো আবার একটা দিয়ে আসে স্তম্ভ। এখানে দেখো বলা হয়েছে অগ্নুৎপাতের ফলে সৃষ্ট ভূমিরূপ, তার উদাহরণ দণ্ডায়িকৃত ভূমিরূপ। কোথায় দেখা যায় দণ্ডায়িকৃত ভূমিরূপ? দণ্ডায়িকৃত ভূমিরূপ হচ্ছে ডাইক। তাহলে এটা হবে 2। তাহলে এ দেখো 2 আছে কোথায়? এখানে। তাহলে এটাও হবে ডি উত্তর, আর কোথাও 2 নেই এর ঘরে। তারপরে লেন্স আকৃতির ভূমিরূপ, লেন্স আকৃতির ভূমিরূপ হবে কেনোলিথ। তারপরে অবনত ভূমিরূপ, অবনত ভূমিরূপ হবে ক্যালডেরা। উন্নত ভূমিরূপ হবে গায়ট। তাহলে অপশন অ্যান্সার হয়ে যাবে কি? অপশন ডি। এবার দেখো একটা সত্য মিথ্যা ট্রু ফলস দিয়েছে, আমরা দেখে নেব ট্রু ফলসটা কি হচ্ছে। দেখো ব্যাসল্টিক ম্যাগমার সিলিকার পরিমাণ 50% কম হয়, 50% কম হয়। এটা কিন্তু সত্য, 50% কম হয়, 45%-এর কাছাকাছি 50% কম হয়। গ্রানাইট ম্যাগমার সিলিকার পরিমাণ 60%, এটাও সত্য, 60% থাকে। তারপরে রায়োলাইটিক ম্যাগমার সিলিকার পরিমাণ 70%-এর কম, লেস দেন 70%। এটা কিন্তু মিথ্যা কথা, এটা ফলস। তাহলে আমরা কি পেলাম? TTF। এখানে আমরা দেখো TTF, TFT এটা হবে না, TTF। তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে কি? অপশন বি। তারপরে দেখো আরেকটা সত্য মিথ্যা আছে। জ্বালামুখের চারিদিকে ঝামা ইটের মতো কঠিন ভূত্বককে বলে স্করিয়া, স্করিয়া এটা সত্য, টি। কোণাকৃতি আগ্নেয় ব্লককে বলে পিউমিস, ভুল, এটা মিথ্যা কথা, গোলাকৃতি হতো। বায়ুতাড়িত অতি ক্ষুদ্র পাইরোক্লাস্ট হলো আগ্নেয় ব্রেক্সিয়া, এটাও মিথ্যা কথা, এটাও মিথ্যা, ভুল। তাহলে আমরা পেলাম TFT। দেখো এ অপশনে আছে TFF, সরি, TFF অপশন এ তে আছে। তাহলে এটা হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার অপশন এ। বাকিগুলো দেখে নাও TFF আছে কিনা। FTT এটা হবে না, TFT, FTF। তাহলে আমরা অপশন এ এই প্রশ্নের অ্যান্সার। নেক্সট দেখো একটা শূন্যস্থান। বদ্বীপ লোয়েস হলো ড্যাশের অন্তর্গত, কিসের অন্তর্গত? বদ্বীপ এবং লোয়েস প্রথম ক্রমের ভূমিরূপ, দ্বিতীয় ক্রমের ভূমিরূপ, তৃতীয় ক্রমের ভূমিরূপ, চতুর্থ ক্রমের ভূমিরূপ, দ্বিতীয় ক্রমের ভূমিরূপ। তাহলে যে বদ্বীপ বা লোয়েস সমভূমি,
প্রথম ভূমিরূপ সৃষ্টি হয়েছে, তারপরে একটা ভূমিরূপ হয়েছে, তারপরে এরা সৃষ্টি হয়েছে সঞ্চয় বা ক্ষয়ের ফলে। সেই সঞ্চয় দুটোই সঞ্চয়জাত ভূমিরূপ। তাহলে এটা হবে তৃতীয় ক্রমের ভূমিরূপ। অপশন বি এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি। মহীভাবক আলোড়ন ভূপৃষ্ঠে ড্যাশ ভাবে কাজ করে। মহীভাবক আলোড়নটা ভূপৃষ্ঠে কিভাবে কাজ করে? উলম্বভাবে, আড়াআড়িভাবে, অনুভূমিকভাবে, তির্যকভাবে। উলম্বভাবে মহীভাবক আলোড়ন কাজ করে উলম্বভাবে। অপশন এ হবে অ্যান্সার। আর আড়াআড়িভাবে বা অনুভূমিকভাবে কাজ করে গিরিজনী আলোড়ন। একানকাগুয়া আগ্নেয়গিরি শৃঙ্গ অবস্থিত ড্যাশ পর্বত শ্রেণীতে। কোন পর্বত শ্রেণীতে একানকাগুয়া পর্বত শ্রেণীটি অবস্থিত? হিমালয়, আন্দিজ, রকি, আল্পস। হিমালয়, আন্দিজ, রকি, আল্পস। তাহলে আন্দিজ পর্বতমালাতে আছে একানকাগুয়া। অপশন বি অ্যান্সার। প্রতিসারি প্লেট বা পাত সীমান্তে ড্যাশ অগ্নুৎপাত ঘটে। প্রতিসারি পাত সীমান্তে কি ধরনের অগ্নুৎপাত ঘটে? বিস্ফোরক, ফিসার, পিলি শ্রেণী, ভিসুভিয়াস শ্রেণীর। ফিসার শ্রেণীর অগ্নুৎগম বা অগ্নুৎপাত বা আগ্নেয়গিরি ঘটে। অ্যান্সার হবে অপশন বি। নিচের কোনটি সঠিক? দেখো অপশনগুলোতে এবং দেখতে হবে কোনটা সঠিক। প্রথমে আগে আমরা দেখে নিই কি বলা হয়েছে। মহীভাবক আলোড়ন ভূপৃষ্ঠের সাপেক্ষে উলম্বভাবে পৃথিবীর ব্যাসার্ধ বরাবর ক্রিয়াশীল। এটা সঠিক। মহীভাবক আলোড়নের ফলে সৃষ্ট ভূমিরূপ হলো স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা। এটাও সঠিক। তাহলে দুটোই আমরা সঠিক পেলাম। এবার অপশনে আমরা দেখব দুটো সঠিক যেখানে লেখা থাকবে সেই অপশনটা হবে আমাদের। কেবল এক সঠিক এটা হবে না, কেবল দুই সঠিক এটা হবে না, এক ও দুই উভয় সঠিক এটা হবে, এক ও দুই উভয় ভুল এটা তো হবে না। তাহলে আমাদের অ্যান্সার কি হবে এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি। নেক্সট, নিচের কোনটি সঠিক? যে সমস্ত ফিউমারোল থেকে বোরিক গ্যাস নির্গত হয় তাকে স্যাফিয়নি বলে। এটা সঠিক, স্যাফিয়নি বলে। ফরাসি শব্দ মফেটি এর অর্থ অস্বাস্থ্যকর। এটাও সঠিক। তাহলে দুটোই সঠিক। তাহলে উভয় সঠিক। উভয় সঠিক দেখো, এ কেবল এর এক সঠিক এটা হবে না, কেবল দুই সঠিক এটা হবে না, এক ও দুই উভয় সঠিক এটা সত্যি। উভয় সঠিক পেলাম আমরা। তাহলে এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশন সি। নিচের কোনটি সঠিক? আবার একটা দিয়েছে আমাদের, নিচের কোনটা সঠিক সেটা আমাকে খুঁজে বার করতে হবে। বড় ভূমিকম্পের পরে ছোট 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 অসংখ্য ভূমিকম্পকে বলা হয় ফোর্সক। তাই কি ফোর্সক বলা হয় কি? এটা আফটারশক বলে। তাহলে এটা সঠিক নয়। ভূকম্প তরঙ্গের গতিবিধি রেখাচিত্র পাওয়া যায় সিসমোগ্রাফ যন্ত্রের মাধ্যমে। এটা সঠিক। পি ও এস হলো ভূমিকম্প পৃষ্ঠ তরঙ্গ। ভুল। এল তরঙ্গ পৃষ্ঠ তরঙ্গ। এল তরঙ্গের মধ্যে লাভ তরঙ্গ এবং র্যালে তরঙ্গটা হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ। ভূকম্প তরঙ্গের ঝাঁকুনি উপকেন্দ্রে সবচেয়ে বেশি হয়। হ্যাঁ, উপকেন্দ্রেই সবচেয়ে বেশি হয়। তার মানে আমরা দুটো সঠিক পেলাম, 2 আর 4। দেখি 2 আর 4 সঠিক। প্রথম অপশনেই আছে। 1 ও 4 সঠিক, এটা তো হবেই না। আমরা প্রথম অপশনে পেয়ে গেছি 1, 3, 4 সঠিক, এটাও হবে না। উপরে সবগুলি সঠিক, এটাও হবে না। তাহলে এখানে আমাদের অ্যান্সার আমরা পেয়েছি কি এ, 1, 2 ও 4 উভয় সঠিক। পরের প্রশ্ন দেখো, বিবৃতি। দেখো আরেক ধরনের প্রশ্ন এসেছে, বিবৃতি। ভারতীয় উপমহাদেশের দক্ষিণতম বিন্দু ইন্দ্রা পয়েন্ট 2004 সালে সমুদ্রের নিচে ডুবে গিয়েছে। ভারতের উপমহাদেশ বা ভারতবর্ষের দক্ষিণতম বিন্দুকে বলা হয় ইন্দ্রা পয়েন্ট, যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আছে। আর এটা 2004 সালে যে সুনামি হয়েছিল সেই সুনামির ফলে এটা ডুবে গেছে। কারণ 2004 সালে ভারতীয় দ্বীপ ও উপকূলের অঞ্চলগুলিতে একটি বিশাল সুনামির আছড়ে পড়ে। হ্যাঁ, এটা সঠিক। আছড়ে পড়েছিল বলেই হয়েছিল। তাহলে এ আর আর, এই যে বিবৃতি এ আর কারণ আর দুটোই সঠিক। তাহলে এ এবং আর উভয়ই সঠিক। আর এর সঠিক ব্যাখ্যা, হ্যাঁ আর এর সঠিক ব্যাখ্যা, কারণ সুনামি হয়েছিল বলেই ওই পয়েন্টটি ডুবে গেছে। তাহলে আমরা উত্তর পেয়ে গেছি অপশন এ। দেখো, ভূ অভ্যন্তরে সৃষ্টি হওয়া কম্পন ভূত্বকের অংশকে, লাইনটা এখানে এক্সট্রা হয়ে চলে এসেছে, আন্দোলিত করলে ভূমিকম্পের উৎপত্তি হয়। ভূ অভ্যন্তরে সৃষ্ট হওয়া কম্পন ভূত্বকের অংশকে আন্দোলিত করলে কি হয়? ভূমিকম্পের সৃষ্টি হয়। সৃষ্টি হয়। এবার কারণটা দেখি। গুজরাটের ভুজে ভূমিকম্পের ফলে প্রায় 1 লক্ষ মানুষ জীবন বিপন্ন হয়েছিল। হ্যাঁ, হয়েছিল। ভূমিকম্পের ফলে 1 লক্ষ মানুষ সে জীবন বিপন্ন হয়েছিল। তাহলে এ বিবৃতি এবং কারণ দুটোই সঠিক। আর এ হলো আর এর সঠিক ব্যাখ্যা। তার কারণ ভূমিকম্প হয়েছিল বলেই গুজরাটের 1 লক্ষ মানুষ মারা গেছিল। তাহলে ভূমিকম্পের এটা একটা ফলাফল। তাহলে সঠিক ব্যাখ্যা আমরা পেলাম। তাহলে আমরা দেখে নেব, ব্যাখ্যার দিকেই চলে যাব। এ এবং আর উভয় সঠিক। এ হলো আর এর সঠিক ব্যাখ্যা।
তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে কি অপশন সি। নেক্সট দেখো আরেকটা বিবৃতি আছে, ভূপৃষ্ঠের শিলাস্তর যান্ত্রিক রাসায়নিক পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ ও বিয়োজিত হলে হলে আলগা হয়ে যে সেই স্থানে পড়ে থাকলে তাকে আবহবিকার বলে বলে আবহবিকার। রাসায়নিকভাবে যান্ত্রিকভাবে জৈবিকভাবে যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় শিলা দিয়ে ওখানেই পড়ে থাকে তাহলে সেটাকে কি বলবো আমরা আবহবিকার। কারণ প্রাকৃতিক শক্তিগুলির দ্বারা শিলা স্তরের বিচূর্ণীভবন বিয়োজন এবং স্থানচ্যুতির কারণ বা করণ প্রক্রিয়াকে মিলিতভাবে ক্ষয়ীভবন বলে। হ্যাঁ ক্ষয়ীভবন বলে, এটা হচ্ছে এটাও সঠিক। কিন্তু দেখো এর সঙ্গে আর এর বিবৃতির সঙ্গে কারণের কি সম্পর্ক ব্যাখ্যা কি আমরা বুঝতে পারছি? হ্যাঁ, এটা কিন্তু একদম সম্পূর্ণ আলাদা। আরটা কারণটা এখানে যেটা উল্লেখ করা হয়েছে যে প্রাকৃতিক শক্তির ফলে যান্ত্রিক রাসায়নিক মানুষের সৃষ্ট যেই কারণেই হোক না কেন চূর্ণ বিচূর্ণ হয় সেটাকে আবহবিকার বলছি। কিন্তু এখানে প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয় করার পরে যখন সেটাকে মিলিতভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় তখন সেটাকে বলা হয় ক্ষয়ীভবন। তাহলে আবহবিকার হলে ক্ষয়ীভবন হয়, কিন্তু আবহবিকার হলেই যে ক্ষয়ীভবন হবে সেটাও না। ধরো আবহবিকার হয়েছে, ওখানে নদী নেই, বায়ু নেই, হ্যাঁ কোনো রকমের কোনো প্রাকৃতিক শক্তি নেই, তাহলে কি ক্ষয়ীভবন হবে? হবে না। তাহলে এই উত্তরটা হবে এ এবং আর উভয় সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের এখানে অ্যান্সার। দেখ এবার ক্রম অনুযায়ী রিয়ারেঞ্জ তোমরা ইংরেজিতে পড়ে থাকবে যে রিয়ারেঞ্জ, সেই রিয়ারেঞ্জ আমরা এখানে দেখব যে রিয়ারেঞ্জটা কি হচ্ছে। মহাদেশ ও মহাসাগর, পর্বত মালভূমি সমভূমি, গিরিখাত জলপ্রপাত জামনিন গ্রাবরেখা, এগুলো বিভিন্ন ভূমি রূপ দেওয়া হয়েছে বা ভূমির প্রকৃতি দেওয়া হয়েছে। তাহলে প্রথমে কি আসে? প্রথমে প্রথমে মহাদেশ মহাসাগর সৃষ্টি হয়েছে, তারপরে পর্বত মালভূমি সমভূমি সৃষ্টি হয়েছে, তারপরে বিভিন্ন প্রাকৃতিক শক্তির ফলে গিরিখাত জলপ্রপাত জামনিন সৃষ্টি হয়েছে। মানে রিয়ারেঞ্জটা প্রথমে এক, তারপরে দুই, তারপরে তিন। তাহলে এক দুই তিন বি অপশন আছে, আমাদের অ্যান্সার হবে এই কোশ্চেনের অপশন বি। তাহলে অ্যান্সার পেলাম আমরা কি অপশন বি। নেক্সট এখানে আরেক ধরনের প্রশ্ন দেওয়া হয়েছে যে কি ধরনের প্রশ্ন, ভূমিকম্পের একটি তরঙ্গ এ যার তরঙ্গ দৈর্ঘ্য ছোট, ভালো করে দেখো, এবং সিসমোগ্রাফ যন্ত্রে সর্বপ্রথম এসে ধরা পড়ে। তাহলে কোন তরঙ্গটা সর্বপ্রথম সিসমোগ্রাফ যন্ত্রে ধরা পড়ে? পি তরঙ্গ। তাহলে এর মানে কি পি তরঙ্গ। আবার অন্য একটি তরঙ্গ বি যার তরঙ্গ দৈর্ঘ্য বড়, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কোন তরঙ্গ দৈর্ঘ্য বড় বড় হয়? এল তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বড় হয়। তাহলে বি কি হচ্ছে? এল তরঙ্গ। এবং সিয়াল ও সীমা বরাবর প্রবাহিত হয়, মানে ভূত্বকের উপর দিয়ে প্রবাহিত হয়। তাহলে নিচের কোনটি সঠিক? এ হলো এস তরঙ্গ না, আমরা এ তো পেলাম কি পি তরঙ্গ। তাহলে এ হলো পি তরঙ্গ, অপশন বি আছে, আর বি হলো এল তরঙ্গ বললাম। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি হবে? অপশন বি। নেক্সট একটা ছবি আছে দেখো, এই ছবিটা থেকে আমরাকে সিরিয়াল অনুযায়ী জেনে নিতে হবে যে কোন ভূমিরূপটা কি। দেখো এক নম্বরে ধোঁয়া ধোঁয়া হয়ে আছে, তাই না? তাহলে এক নম্বরে এটা কি কি বলবো এটাকে? আগ্নেয় মেঘ। তাহলে এক নম্বরে আগ্নেয় মেঘ, দেখো বি অপশনে আছে। দু নম্বর দেখো, দু নম্বর এটা প্রধান জ্বালামুখ, এটা তাহলে গৌণ জ্বালামুখ, দু নম্বরে গৌণ জ্বালামুখ। তিন নম্বর দেখো, তিন নম্বর উপর দিয়ে লাভা প্রবাহিত হয়ে আসছে, তাহলে লাভা প্রবাহ। চার নম্বর, চার নম্বর দেখো এখানে ম্যাগমাকে চিহ্নিত করা আছে, তাহলে ম্যাগমা এখানে সঞ্চয় হয়ে আছে বা ম্যাগমা। তাহলে অপশন বি এই প্রশ্নের বা চিত্র থেকে আমরা পেলাম অপশন বি অ্যান্সার। অ্যান্সার পেলাম কি অপশন বি। এটা কি ভূমিকম্প তরঙ্গ দিয়েছে, 1 2 3 করে সাজানো আছে যে ভূমিকম্পের তরঙ্গ কোনটাকে কি তরঙ্গ বলা হয় সেটা দেওয়া হয়েছে। দেখো এক নম্বর ছোট তরঙ্গ সেটা হচ্ছে পি তরঙ্গ। তারপর দু নম্বর একটু বড় সেটা হচ্ছে এস তরঙ্গ। তিন নম্বর হচ্ছে সব থেকে বড় সেটা হচ্ছে এল তরঙ্গ। তাহলে এক পি, দুই এস, তিন এল। তাহলে এক পি, দুই এস, তিন এল, অপশন সি। এই ছবি থেকে আমরা উত্তর পেলাম অপশন সি। হুম, দেখো ভারতের একটা ম্যাপ, এই ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের এখানে তোমার ভূমিকম্পের প্রবণতা দেখানো হয়েছে। তাহলে আমরাকে বের করতে হবে যে কোনটা থেকে আমরা কি পাচ্ছি, তাই তো? দেখো এক নম্বর নীল কালার দেওয়া আছে, তাহলে নীল কালারটা যেটা দেওয়া আছে সেটা কি হবে? নীল কালারটা যেটা দেওয়া আছে সেটা দেখো প্রায় সমভূমি অঞ্চল, উপকূল অঞ্চল, হ্যাঁ কিছুটা মালভূমি অঞ্চলের মাঝামাঝি বা মরুভূমি অঞ্চলের মাঝামাঝি আছে। তাহলে এখানে কি ভূমিকম্প কি ধরনের হয়? আমরা জানি স্বল্প ভূমিকম্প প্রবণ অঞ্চল এইটা। তাহলে এক নম্বর স্বল্প ভূমিকম্প প্রবণ অঞ্চল, এ স্বল্প ভূমিকম্প প্রবণ অঞ্চল আছে, বিও স্বল্প ভূমিকম্প প্রবণ আছে। তাহলে আমরা এখান থেকে ধরে নিতে পারি এ আর বি এর মধ্যে অ্যান্সার হবে। এবার দেখো দু নম্বর,
2 নম্বর দেখো মরুভূমি এর মধ্যে আছে, বা এখানে হালকা পাহাড় আছে, ভারতের আরাবল্লী, সাতপুরা এইসব পাহাড়গুলো আছে, এইসব অঞ্চলগুলোতে হালকা ভূমিকম্প হয়ে থাকে। তাহলে বিটা হচ্ছে অতি বা মধ্যম, অতি কম বা মধ্যম ভূমিকম্প প্রবণ অঞ্চল। 3 নম্বর দেখো পুরোটা পাহাড়ি অঞ্চলের মধ্যে আছে, হিমালয়ের পাহাড়ের মধ্যে, তাহলে এটা হবে তীব্র ভূমিকম্প প্রবণ অঞ্চল। আর 4 নম্বর দেখো এটাও হিমালয়ে আছে, তাহলে এখানে হিমালয়টা একটু ভঙ্গির টাইপ, মানে ভঙ্গুর টাইপের, তাই এখানে সবচেয়ে বেশি বা অতি তীব্র ভূমিকম্প প্রবণ অঞ্চল। তাহলে আমরা পেলাম 1 নম্বর স্বল্প ভূমিকম্প প্রবণ অঞ্চল, 1 নম্বর কি পেলাম, স্বল্প ভূমিকম্প প্রবণ অঞ্চল পেলাম। 2 নম্বর দেখো 2 নম্বরে মাঝারি বা অল্প ভূমিকম্প প্রবণ অঞ্চল পেলাম। 3 নম্বরে হিমালয় পর্বতে, মানে সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চল পেলাম। তারপর অতিরিক্ত বা অত্যাধিক বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চল পেলাম 4 নম্বরে। তাহলে 1 স্বল্প, 2 মধ্যম, 3 অতি তীব্র, 4 অতীব তীব্র বা অতি তীব্র, তীব্র থেকে অতীব তীব্র ভূমিকম্প প্রবণ অঞ্চল। এই আমাদের অ্যান্সার, এই কোশ্চেনের অ্যান্সার হবে কি, অপশন বি। লাস্ট প্রশ্ন আজকে, আশা করছি এটা সবাই পারবে তোমরা। এই ভূমিরূপটা, এটা কাস্ট অঞ্চলের একটা ভূমিরূপ। এই ভূমিরূপটা থেকে সবাই উত্তরটা কমেন্ট করে জানাবে আমাকে, যে 1 নম্বরে এই ভূমিরূপগুলোকে কি ভূমিরূপ বলা হয়। 2 নম্বরে দেখো নিচে তীর দিয়ে দেখানো হয়েছে, এই ভূমিরূপটাকে কি ভূমিরূপ বলা হয়। আর 3 নম্বর এই পুরোটাতেই দেখানো হয়েছে, এই ভূমিরূপটাকে কি ভূমিরূপ বলা হয়। এটা তোমাদের জন্য, সকলের জন্য প্রশ্ন থাকলো। ভিডিওটা কে কে শেষ পর্যন্ত দেখলে সেটাও আমি জানতে পারবো। আশা করছি এই 7টা প্রশ্নের মধ্যে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে, আর যে অপশনগুলো আছে সেই অপশনগুলো থেকে তোমরা প্রশ্ন তৈরি করতে পারবে। তো আজকে এই পর্যন্ত ক্লাস। সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমাকে একটু সাপোর্ট করো। ভিডিও দেখে কমেন্ট করলে, লাইক করলে, শেয়ার করলে আমি বেশি উদ্বুদ্ধ হব, আরও বেশি ভিডিও করার জন্য আগ্রহী হব। তোমাদের সামনে আরও নতুন নতুন ভিডিও, ক্লাস ভিত্তিক ভিডিও, ভূগোল বিষয় নিয়ে, বিভিন্ন টপিক নিয়ে, অধ্যায় নিয়ে আলোচনা করতে পারবো। তোমরা সকলে উপকৃত হবে, তোমাদের বন্ধুরাও সকলে উপকৃত হবে। আবারও সবাইকে ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, ভালোভাবে পরীক্ষা দাও।